Dear doctors, welcome to all of you in today's academic session, CME on optimizing insulin therapy during Ramadan. অর্থাৎ আমাদের আজকের প্রেজেন্টেশনটা পার্টিকুলারলি ইনসুলিন ম্যানেজমেন্টের উপরে আমরা বলবো ইন রমাজান গ্রুপ। রমাজান একটা আমাদের মুসলমানদের জীবনের একটা অত্যন্ত ওতপ্রোত একটা বিষয় এবং এটা ফরজ বিধায় প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানই চান যে তারা যাতে রমাজানটা অবজার্ভ করতে পারেন, রোজা রাখতে পারেন। তো কিন্তু আমাদের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এই প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হয় যে রমাজানে অনেক সময় তারা কি করবেন, রোজা রাখবেন কিনা। এবং ইসলামী শরীয়তের বিধান অনুযায়ীও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বেশি অসুস্থ, ফিজিক্যালি অনেকটা আনফিট, তাদের জন্য কিন্তু রোজাকে আল্লাহ তাআলা ম্যান্ডেটরি করেন নাই, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। সফরে যারা থাকে, দীর্ঘ সময় সফর করছে, যুদ্ধরত অবস্থায় অসুস্থ রোগী, তাদের জন্য আল্লাহ তাআলা কিন্তু ছাড় দিয়েছেন রোজার ব্যাপারে। তো ফলে এখন দেখা যায় যে মানুষ কিন্তু আমাদের কাছে আসে, জানতে চায় যে আমি কি রোজা রাখবো কিনা, রোজা রাখতে পারবো কিনা। এক্ষেত্রে আমাদের একটা ক্রিটিক্যাল অবস্থান থাকে। যেমন যে লোকটা আসলে রোজা রাখার জন্য ফিট, তাকে আমাদের কিন্তু ইনসিস্ট করা দরকার রোজা রাখার ব্যাপারে। আবার যে আনফিট, কিন্তু অনেক মানুষ আছে আনফিট হওয়ার পরেও খুব জবরদস্তি করতে থাকে যে আমি রোজা রাখবই। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে শরীর যদি পারমিট না করে, তার অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। মানুষের জন্য যেই জিনিসকে আল্লাহ জুলুম হিসেবে জোর করে চাপায় দেন নাই, সেটা বাধ্য করাটাও কিন্তু আল্লাহর হুকুমের একরকম লঙ্ঘন। যেমন নামাজকে আল্লাহ তাআলা সফরের মধ্যে কসর করে দিয়েছেন, 4 রাকাত, বিশেষ করে নামাজকে 2 রাকাত। এখন যদি কেউ মনে করেন আমি 4 রাকাতই পড়বো, এটা কিন্তু তার নিজের উপরে জুলুম এবং আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন। তো এই জন্য আমাদের এই ক্রিটিক্যাল অবস্থায় রোগীদেরকে ফেস করতে হয়। তো এই জন্য আমরা আজকে রমজানে ইনসুলিন থেরাপির উপরেই মূলত আমাদের আলোকপাত করব। The majority of the Muslim patients with type 2 diabetes used to fast during Ramadan. গবেষণায় দেখা গেছে যে 1 in 8 মুসলিম পেশেন্ট উইথ টাইপ 2 ডায়াবেটিস ফাস্ট ডিউরিং রমাদান। 78.7% of patients fasted for at least 15 days in epidemiology of diabetes. বড় গবেষণায় দেখা গেছে যে রোগীরা চেষ্টা করলেও অনেক সময় পুরা মাস না রাখতে পারলেও কমসে কম 15 দিন তারা রোজা রাখতে পারছে। তো ফাস্টিং ডিউরিং রমাদান প্রেজেন্ট এ চ্যালেঞ্জ ইন মুসলিম পেশেন্ট উইথ ডায়াবেটিস টাইপ 2. ফাস্টিং ইনক্রিজেস দ্য রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হাইপারগ্লাইসেমিয়া। এখানে দুইটা জিনিস আমাদের ফেস করতে হয়। একটা হচ্ছে যে ডে টাইমে পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়ার প্রবণতা থাকে, আবার আফটার ইফতার, পোস্ট ইফতার হাইপারগ্লাইসেমিয়াও হয়। এবং ডায়াবেটিস রিলেটেড জটিলতাগুলো কিন্তু হাইপো অ্যান্ড হাইপার দুইটা কন্ডিশনের সাথেই সম্পৃক্ত। হাইপোগ্লাইসেমিয়া থেকে পেশেন্ট আনকনশাস, ইভেন পেশেন্ট মে ডাই। On the other hand, hyperglycemia lead to development of hyperosmolar non-ketotic coma. It increases the risk of diabetic ketoacidosis, venous thrombosis, ischemic heart disease. These are the factors that is associated with hyperglycemia. Despite all of this, 1/3 of patients do not adjust their insulin. Only 1/3 patient. দেখা যায় গবেষণায় দেখা গেছে যে 1/3 পেশেন্ট ডায়াবেটিস যাদের আছে, 1/3 পেশেন্টই ডাক্তারের কাছে আসে রোজার আগে ইনসুলিনটা অ্যাডজাস্ট করার জন্য। আসলে আরো বেশি আসা দরকার। 100% পেশেন্ট হ্যাভিং ইনসুলিন পার্টিকুলারলি needs a follow up prior to do Ramadan fasting. So diabetes in Ramadan management এর ক্ষেত্রে preparation is the key for successful diabetes management as well as performing Ramadan. And the working group for insulin therapy in Ramadan developed practical advice for patient on low risk premix insulin, low ratio premix insulin। অর্থাৎ প্রিমিক্স ইনসুলিনের দুইটা ফর্ম আছে। একটাকে আমরা বলি লো রেশিও, যেখানে 30-70 বা 25-75 রেশিওতে থাকে। আরেকটা হচ্ছে হাই রেশিও, যেখানে 50-50 ফর্মে থাকে। ইনসুলিন যেগুলো প্রিমিক্স ইনসুলিন, এখানে একটা থাকে শর্ট অ্যাক্টিং, একটা থাকে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। এক্ষেত্রে 50-50 বাটাকে হাই রেশিও বলা হয়, আর 30-70-কে বলা হয় লো রেশিও। তো ইউজুয়ালি লো রেশিও প্রিমিক্স ইনসুলিন যেটা, দ্যাট ইজ রিকমেন্ডেড ফর ইউজিং ইন ডায়াবেটিস। গাইডেন্স রিকমেন্ড প্রিপারেশন ফ্রম 2 to 3 months প্রায়ার টু রমাদান। রমাদানের 2 থেকে 3 মাস আগেই রোগীদের প্রিপারেশন নিতে হবে। এর মধ্যে কি কি জিনিস লাগবে? একটা হচ্ছে প্রি রামাদান ইন্ডিভিজুয়ালাইজড অ্যাসেসমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা পেশেন্টই আলাদা। পেশেন্টদেরকে আমাদের ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করতে হবে রিগার্ডিং পেশেন্টের এজ, সেক্স, পেশেন্টের কোমরবিডিটি, পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল অ্যান্ড রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া। প্রিভিয়াসলি গত বছর রমাজানে তার ডায়াবেটিস কন্ট্রোলটা কেমন ছিল, সেই সব কিছু কম্বাইন করেই কিন্তু আমাদেরকে অ্যাসেস করতে হবে। সো ইট ইজ কল্ড ইন্ডিভিজুয়ালাইজ অ্যাসেসমেন্ট। নাম্বার 2 হচ্ছে স্ট্রাকচার্ড এডুকেশন।
আমাদের ডায়াবেটিস পেশেন্ট যারা রেগুলার ইনসুলিন থেরাপিতে আছে তাদেরকে অবশ্যই কিছুটা স্ট্রাকচার্ড এডুকেশন লাগবে। ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন যেগুলো রমাজানে হয় সেটাকে কিভাবে সে কোপ আপ করবে, ডায়াবেটিস ইনসুলিন কিভাবে বাড়াবে কমাবে, এই জিনিসগুলোকে আনতে হবে আলোচনায়। ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট প্ল্যান, পেশেন্ট টু পেশেন্ট আমাদেরকে ট্রিটমেন্ট প্ল্যানটাও ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, হুইচ ওয়ান থেরাপি ইজ অ্যাডিকুয়েট ফর হুইচ পেশেন্ট। অ্যান্ড ট্রায়াল অফ ফাস্টিং, অনেক সময় আমরা যেটা রোগীকে করতে পারি যে ফাস্টিং এর একটা ট্রায়াল করা, অর্থাৎ রোজা রাখার অবস্থায় তাদেরকে ফলো আপ, রমাজান শুরুর আগেও আমরা এটা করতে পারি, 3 দিনের একটা রোজা রাখার ট্রায়াল করে ওই সময় তার সুগার কেমন থাকছে, হাইপোগ্লাইসেমিয়া কেমন হচ্ছে, হাইপারগ্লাইসেমিয়া কেমন হচ্ছে, এই জিনিসগুলো আমরা কিন্তু অ্যাসেস করতে পারি। Then patient fasting during Ramadan can be managed with Novomix or other premix insulin. প্রিমিক্স ইনসুলিন গুলোর মধ্যে আমাদের কিন্তু দুইটা ধরন আছে, একটা হচ্ছে হিউম্যান ইনসুলিন যেটা আমাদের কনভেনশনাল বহুদিন ধরে ইউজ হয়ে আসে, যেখানে আমাদের শর্ট অ্যাক্টিং রেগুলার ইনসুলিন অ্যান্ড ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করা হয়। আর এখনকার যুগে যেটাকে ইনসুলিন অ্যানালগ বলা হয়, যেটা আমাদের মার্কেটে নোভোমিক্স ইজ দ্য ব্র্যান্ড, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে একটা পরিচিত ব্র্যান্ড। এটার মধ্যে দুইটা কম্বিনেশন থাকে, একটা হচ্ছে বাইফেজিক অ্যাসপার্ট যেটা শর্ট অ্যাক্টিং অ্যান্ড প্রোটামিনেটেড অ্যাসপার্ট যেটা হলো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এই দুইটার কম্বিনেশন। সো ইট ইজ এ সেফ রেজিমেন অ্যামং দ্য ইনসুলিন in the management of Ramadan. The working group of insulin therapy in Ramadan recommend the management plan, যে এটা আমি বললাম যে ম্যানেজমেন্ট প্ল্যান ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। গ্লাইসেমিক কন্ট্রোলটাকে আমাদের রমাজানের আগেই কিন্তু অ্যাসেস করে নিতে হবে যে আমার রোগীর গ্লাইসেমিক কন্ট্রোল কেমন আছে, ডোজ ডিপেন্ড কেমন হবে, ডোজিংটা আমরা কেমন করবো এটা পেশেন্টের মিল সাইজের উপর ডিপেন্ড করে, মিলটা কি ধরনের মিল পেশেন্ট নিচ্ছে, পোস্ট মিল ফাস্টিং পিরিয়ড, individual blood glucose target, and appropriate treatment adjustment are necessary to avoid both hypoglycemia and hyperglycemia. And it is said that it is simple to adjust low ratio premix insulin, that is Novomix, during Ramadan to help minimize the risk of hypoglycemia and hyperglycemia. আদার যে মানে রেজিমেন্ট গুলো আছে ইনসুলিনের, তার চেয়ে যেটা হচ্ছে আমাদের প্রিমিক্স ইনসুলিন, দ্যাট ইজ ইনসুলিন অ্যানালগ, ইজ এ সেফার রেজিমেন। এখন প্রিমিক্স ইনসুলিনটাকে আমরা কি কি ভাবে ইউজ করতে পারি? প্রিমিক্স ইনসুলিন যেটা আমি বলছি, দ্যাট ইজ ইনসুলিন অ্যানালগ বাইফেজিক ইনসুলিন, ইট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান্স ডেইলি ডোজিং, ইট ক্যান বি ইউজড অ্যাজ টুয়াইস ডেইলি ডোজিং, ইট ক্যান বি ইউজ 3 times ডেইলি ডোজিং। আমরা যেটা আগেকার কনভেনশনাল ইনসুলিন যেটা ইউজ করতাম প্রিমিক্স ইনসুলিন 30-70 মিক্সটার্ড নামে ওয়ার্ল্ড ওয়াইড রিকমেন্ডেড, এটা কিন্তু ইউজুয়ালি টুয়াইস ডেইলি ইউজ করা হয়। বাট দিস প্রিমিক্স ইনসুলিন যেগুলো হচ্ছে ইনসুলিন অ্যানালগ, it can be used even 3 times daily or even a single dose. আর এছাড়া যে বিষয়টা হচ্ছে যে রিগার্ডিং ফ্লেক্সিবিলিটি অফ ইউজিং, আমাদের একটা কনভেনশনাল ইনসুলিন যেগুলো সেগুলো কিন্তু উই ইউজ টু গিভ হাফ অ্যান আওয়ার প্রায়র টু টেকিং এ মিল, কিন্তু প্রিমিক্স ইনসুলিন যেগুলো ইনসুলিন অ্যানালগ, এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে ইট ক্যান বি গিভেন জাস্ট বিফোর ইনটেক অফ দ্য মিল and even it can be given after intake of the meal. So এটা হচ্ছে এক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি। রমাজানের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, রোগীরা প্রায় এসে বলে যে স্যার আমি তো মুখে পানি দিয়ে একটা খেজুর খাবো, তা আমার তাহলে তো আধা ঘন্টা আগে ইনসুলিন নেওয়া লাগবে। তো সেক্ষেত্রে প্রিমিক্স ইনসুলিন যেটা ইনসুলিন অ্যানালগস, এটার সুবিধা হচ্ছে যে এটা কিন্তু রোজা মুখে পানি দিয়েও সে নিতে পারবে এবং নেওয়ার পরে সে তার ইফতারটা করতে পারবে। এখন ডোজটা আমাদের কিরকম হবে? ডোজের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে রমাদানের ক্ষেত্রে একটা রোগী আগে থেকে ইনসুলিন নিচ্ছিল বা ইনসুলিন পাচ্ছিল, আমরা তো ইউজুয়ালি টুয়াইস ডেইলি ডোজিং হিসাবে ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। আর কিছু কিছু রেজিমেন আছে যেখানে বেজাল বোলাস হিসাবে দিনে 4টা ইনজেকশন নিতে হয়, কিন্তু সবচেয়ে কমনেস্ট প্র্যাকটিস হচ্ছে টুয়াইস ডেইলি প্রিমিক্স ইনসুলিন। তো সেক্ষেত্রে বলা হয় যে মর্নিং ডোজ যেটা ছিল ইনসুলিনের, সেটা চলে হবে তার প্রি ইফতার ডোজিং, অর্থাৎ ইফতারের সময় সে সেটা ব্যবহার করবে। আর যেটা হচ্ছে ইভিনিং বা নাইট ডোজ, সেটা হবে প্রি সহুর, মানে সেহরির সময় সেইটা গ্রহণ করবে। তবে সেহরির ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এখানে 3টা ভাগ দেখা হয়েছে। ওয়ান্স ডেইলি যারা নেয় দিনে একবার, তাদের ক্ষেত্রে একই ডোজ নিবে, শুধু সেটা ইফতারের সময় নিবে। যারা টুয়াইস ডেইলি নিত তারা মর্নিং এর ডোজটা ওইভাবেই নিবে, কিন্তু ইফতারের সময় নিবে। আর রাতের যে ডোজটা, দ্যাট ইজ সেহরির সময়, এইটা সে রাতের যে ডোজটা নিবে এটাই নেবে, কিন্তু এটা 50% ডোজ নিবে, হ্যাঁ হাফ ডোজ নিবে। আরেকটা হচ্ছে 3 times ডেইলি যারা নিত, তাদের ক্ষেত্রে রিকমেন্ড হচ্ছে যারা 3 times নিত তারা এখন 2 বার নিবে, এবং সেটা ইফতারে এবং সেহরিতে ডোজ নিবে এইভাবে আর কি, যে একটা মর্নিং ডোজ আর একটা হাফ ইউজুয়াল ইভিনিং ডোজ, এইভাবে তারা শুরু করবে।
It is important for patients to monitor blood glucose multiple times each day during Ramadan. রমাজানের সময় ব্লাড গ্লুকোজ মনিটরিংটা খুবই জরুরি, পেশেন্টদেরকে আমাদের অভ্যস্ত করতে হবে। তাদের একটা ম্যান্ডেটরি যে তাদের একটা গ্লুকোমিটার থাকবে ভালো, এবং তারা শুরুর দিকে অন্তত প্রতিদিন সাহরির সময় একবার, সাহরির পরে সকালে যখন তার ঘুম ভাঙলো ওই সময় একবার, অর্থাৎ সাহরির 2 ঘন্টা পরে, আবার মিড ডেতে 11টা-12টার সময় একবার সে চেক করবে। এরপরে হচ্ছে প্রি ইফতার অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে চেক করবে। আফটার ইফতার অর্থাৎ ইফতারের 2 ঘন্টা পরে হয়তো তারাবির নামাজ পড়তে গেল, তার আগে আগে সে এটা চেক করবে। কারণ দেখা গেছে যে মিড ডেতে হাইপোগ্লাইসেমিয়ার রিস্কটা বেশি থাকে, প্রি ইফতার টাইমেও হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক বেশি থাকে। আবার অন দ্য আদার হ্যান্ড যখন পোস্ট ইফতার, ইফতারের 2 ঘন্টা পরে কিন্তু হাইপারগ্লাইসেমিয়া হওয়ার একটা খুব বেশি চান্স থাকে। গত বছরই আমার পরিচিত একজন বন্ধু মানুষ, মুফতি সাহেব, উনি তারাবি পড়ান, তো আমাকে ফোন করতেছে যে আমার তো তারাবি পড়াইতে 10 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়ানোর পরে আমার কেমন জানি মনে হয় আমি মাথা ঘুরে পড়ে যাব, এরকম একটা হচ্ছে। আমাদের এরকম হইতো না। আমি তো ইনসুলিন নিছি, ইফতারের সময় নিছি, কিন্তু আমার তারাবির সময় এরকম হচ্ছে, আমি কি করব? আমি তারাবি, কারণ তারাবিতে একটা কনসেন্ট্রেশন, এবং উনি তারাবি পড়ান নিজে, তো কোরআনটাকে তো বলার জন্য তার কনসেন্ট্রেশন লাগবে। আমি বললাম যে আপনি ওই টাইমে আপনার সুগারটা করেন। তো দেখা গেল তার সুগার ওই টাইমে 18 হয়ে বসে আছে। উনি তো ইফতারের আগে করেছে, ওই সময় দেখছে 6-7, কিন্তু ওই যে 2 ঘন্টা পরে তার যে 18-20 হয়ে আছে, আমরা আবার ইনসুলিন বাড়াইলাম এবং কয়েকদিনের মধ্যে এটা কিন্তু কন্ট্রোল হয়ে গেল। Then it is important for patients to monitor blood glucose multiple times. এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এখানে একটা দেওয়া হয়েছে যে রমাজানের সময় আমরা ইনসুলিনটাকে কিভাবে ইউজ করব বা কখন বন্ধ করব। এক্ষেত্রে 2টা কথা বলা হয়েছে। যদি ব্লাড সুগার 3.9 এর নিচে আমরা পাই, তাহলে পেশেন্ট শুড ব্রেক দ্য ফাস্টিং। যদি সেটা সকালে হয়, দুপুরে হয়, যেই টাইমে হবে, পেশেন্ট শুড ব্রেক দ্য ফাস্টিং, কারণ আদারওয়াইজ সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, ইভেন ব্রেন ড্যামেজ এন্ড ডেথ হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হলো যে যদি মোর দেন 16.7ও আমরা পাই ডিউরিং ফাস্টিং পিরিয়ড, সেক্ষেত্রেও ইট ইজ রিকমেন্ডেড টু ব্রেক দ্য ফাস্টিং। এটা কেন? কারণ হচ্ছে যে ফাস্টিং উইল মানে প্রেসিপিটেট ডিহাইড্রেশন, অ্যান্ড ডিহাইড্রেশন উইল কজ ডেভেলপমেন্ট অফ হাইপারঅসমোলার নন কিটোটিক কোমা, কিটোসিস, ইভেন ভেনাস থ্রম্বোসিস। এই রিস্কগুলো বেড়ে যায় ডিহাইড্রেশনের ক্ষেত্রে, এবং যেটা কিন্তু হাইপারগ্লাইসেমিয়া পাইলে সেক্ষেত্রে এটা হতে পারে। সো এই 2টা ক্ষেত্রে, হ্যাঁ, ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন হতে পারে। তাহলে ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন থেকে স্ট্রোক, সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস, রেটিনাল ভেনাস থ্রম্বোসিস অল ক্যান ডেভেলপ। এই জন্য এইরকম সিচুয়েশন যদি পাই 3.9 এর নিচে এবং 16.7 এর উপরে, তাহলে উই শুড সাজেস্ট টু ব্রেক দ্য ফাস্টিং। রোগীকে এটা বলে দিতে হবে। আর যদি এর মাঝখানের যেগুলো আছে, যেমন আমরা পাইলাম লেস দেন 5, তাহলে ইউনিট শুড বি রিডিউসড টু ইউনিট। 5 to 7 এটা আমাদের এক্সপেক্টেড রেঞ্জ। আর যদি মোর দেন 7 থাকে, তাহলে ইউনিট শুড বি অ্যাড 2 ইউনিট। এখন কথা হলো যে যদি একটা রোগীর আমরা সকালবেলায় সুগারের কোনো একটা চেঞ্জ দেখি, যে সকালবেলায় তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বা হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, তাহলে আমাদেরকে ইফতারের সময়কার ডোজটা বাড়াতে হবে আর অথবা কমাতে হবে। আর যদি তার ইফতারের আগে আগে হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া হয়, তাহলে তার সেহরির সময়কার সুগারটা বা ইনসুলিনটাকে বাড়াতে হবে অথবা কমাতে হবে। অর্থাৎ ইফতারের আগের কোনো হাইপো বা হাইপারগ্লাইসেমিক ইভেন্টের জন্য আমার ডোজ অ্যাডজাস্ট করতে হবে কোন সময়? সেহরির সময়। আর সেহরি সকালের দিকের কোন একটা হাইপো বা হাইপারগ্লাইসেমিক ইভেন্টের জন্য আমার ইফতারের সময়কার ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, তো হিউম্যান প্রিমিক্স ইনসুলিনের ক্ষেত্রে শুড বি অ্যাডমিনিস্টার্ড অ্যাট লিস্ট 30 মিনিটস বিফোর, যেটা হিউম্যান ইনসুলিন শুড বি গিভেন, এটা আমি বলেছি। কিন্তু সেক্ষেত্রে আমাদের যেটা নোভোমিক্স বা ইনসুলিন অ্যানালগ, সেটা কিন্তু ইভেন খাওয়ার পরেও দেওয়া যায়। দিস ইজ এ ফ্লেক্সিবিলিটি। সো এখন আসি আমরা হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে। ইট ইজ মোর কমন ডিউরিং রামাদান। সো ফাস্টিং ডিউরিং রামাদান ইনক্রিজেস দ্য রিস্ক অফ হাইপোগ্লাইসেমিক এপিসোড। এটার ব্যাপারে আমি পার্টিকুলার বলতে চাই যে অলমোস্ট 7.5 টাইমস গ্রেটার রিস্ক অফ সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া ডিউরিং রামাদান, এটা অবজারভেশনে দেখা গিয়েছে। সো আমাদেরকে অনেক সময় কি করতে হয় যে ইনসুলিনটা চেঞ্জ করবো কিনা, ওরাল হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা, এই হাইপোগ্লাইসেমিক এজেন্ট এটা খেয়াল করতে হবে। অনেক সময় অনেক রোগীকে কিন্তু আমরা ইনসুলিনের পাশাপাশি ওরাল হাইপোগ্লাইসেমিকের মধ্যে সালফোনালিরিয়াও অ্যাড করা হয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে সালফোনালিরিয়া শুড নট বি গিভেন অ্যালং উইথ ইনসুলিন। আর যদিও কোনো রোগী পায়, তাহলে এটা আমাদের অবশ্যই ডায়াবেটিসের আগে ভিজিটে আসলে সালফোনালিরিয়াটা বন্ধ করতে হবে। আর যেগুলো আমাদের অন্যান্য ওষুধ আছে, যেমন মেটফরমিন, থায়াজোলিডিনিডিয়ন, আমাদের গ্লিপটিনস যেগুলো আছে, লিনাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, এগুলোর ক্ষেত্রে আমাদের ডোজ রিডাকশন
খুব বেশি প্রয়োজন হয় না। মূল যেই জায়গাটাতে আমাদের কাজ করতে হয় সেটা হচ্ছে সালফোনিলুরিয়া অ্যান্ড ইনসুলিন। Novomix 30 significantly reduce the risk of major hypoglycemia even versus human premix insulin. হিউম্যান প্রিমিক্স ইনসুলিনের চেয়ে নোভোমিক্স বা আমাদের যে অ্যানালগ গুলো রয়েছে এগুলোর হাইপোগ্লাইসেমিক চান্সটা কিন্তু অনেক কম। একই সাথে ইট অলসো রিডিউসেস দ্য রিস্ক অফ নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া। নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া যেটা রমাদানে হয় অথবা আদার দেন রমাদান, সেগুলোও কিন্তু হিউম্যান প্রিমিক্স ইনসুলিন যেগুলো অ্যানালগ সেগুলো হিউম্যান ইনসুলিনের চেয়ে কম হয়। সো ফাস্টিং ডিউরিং রমাদান ইনক্রিজেস দ্য রিস্ক অফ ইভেন হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়াও যেহেতু বাড়ে, সুতরাং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে এবং অ্যাকর্ডিংলি ডোজ অ্যাডজাস্ট করতে হবে। সো রেজিমেন কমপ্লেক্সিটি, এটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের রেজিমেন ইউজ করি, পার্টিকুলারলি বেজাল বোলাস রেজিমেন ইউজ করা হয়, 3 টাইমস ডেইলি শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করা হয়। রেজিমেন কমপ্লেক্সিটি ইনসুলিন ফেলিয়ারের একটা ইম্পর্টেন্ট কারণ রোগীরা যদি ইনসুলিন সহজভাবে নিতে না পারে সেই ক্ষেত্রে তাদের কিন্তু ইনসুলিন নেওয়ার প্রতি আগ্রহ কমে যায় এবং এটা অ্যাডহারেন্সটা থাকে না। সেই ক্ষেত্রেও আমাদের যে প্রিমিক্স ইনসুলিনগুলো আছে দিজ আর মোর সুপিরিয়র। যদিও বেজাল বোলাসকে বলা হয় যে বেস্ট রেজিমেন ফর কন্ট্রোল অফ ডায়াবেটিস, কিন্তু পেশেন্টের যদি অ্যাডহারেন্সের কথা চিন্তা করা যায় এবং ডায়াবেটিসের সময় পেশেন্টের রমাজানের সময় ডায়াবেটিসের কন্ট্রোলের ক্ষেত্রে প্রিমিক্স ইজ দ্য বেস্ট। Regimen complexity can reduce the adherence. So during Ramadan, majority of the patient using basal bolus will require 3 daily injection. যারা basal bolus নেয়, basal bolus আমরা কিন্তু 4টা দেই, কিন্তু এই ধরনের ক্ষেত্রে আমরা 2টা দিই, অর্থাৎ দুপুরের যে ডোজটা তাকে দেওয়া হতো সেই ডোজটা তখন অমিট করা হয়। basal bolus কি করা হয়, 3টা শর্ট অ্যাক্টিং আর 1টা লং অ্যাক্টিং দেওয়া হয়। কিন্তু এই ধরনের ক্ষেত্রে যদি কেউ basal bolus নেয় তারপরেও তাকে দুপুরের ডোজটা অফ করতে হবে। সো যদি আমরা বেজাল বোলাস আর নোভোমিক্স বা প্রিমিক্স অ্যানালগের সাথে কম্পেয়ার করি তাহলে অলমোস্ট দুইটা কিন্তু এফিকেসি সিমিলার, বাট নোভোমিক্স বা প্রিমিক্স হিউম্যান অ্যানালগ এক্ষেত্রে তার রিস্ক এবং কমপ্লিকেশনস আর লেস। এইখানে আমরা যে কথাটা বলতে চাই এই কথাটা গুরুত্বপূর্ণ। দেখেন, নোভোমিক্স অফার কন্ট্রোল ডিউরিং রামাদান হোয়েন ইউর পেশেন্ট নিড ইট। এখানে 2টা জিনিস আমি শুরুতে বলেছিলাম, একটা হচ্ছে লো রেশিও ইনসুলিন অ্যান্ড হাই রেশিও প্রিমিক্স ইনসুলিন অ্যানালগ। তাহলে আমি বলেছি যে লো রেশিও ইনসুলিন বলতে আমরা বুঝি যে 30-70 কম্বিনেশন যেটা, আর হাই রেশিও বলতে বুঝি 50-50 কম্বিনেশন। কখনো কখনো যাদের ক্ষেত্রে পোস্ট প্র্যান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া থাকে, পোস্ট প্র্যান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া বলতে আমি বোঝাচ্ছি যে আফটার ইফতার, আমি আমার যে পেশেন্টের উদাহরণ দিলাম যে তার কিন্তু তারাবি পড়ানোর সময় হাইপারগ্লাইসেমিয়া ছিল অনেক বেশি, এ ধরনের ক্ষেত্রে হাই রেশিও ইনসুলিন ইজ সুপিরিয়র, কারণ ওই ক্ষেত্রে শর্ট অ্যাক্টিং ইনসুলিনটার পরিমাণ বেশি থাকে, ফলে সুগার পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়াটাকে কন্ট্রোল করা যায়। তো সেই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা ইফতারে হাই রেশিও ইনসুলিন দিতে পারি আর সেহরিতে আমরা লো রেশিও ইনসুলিন দিতে পারি। এই কম্বিনেশনটাকেও ইউজ করা হয় এবং বলা হয় যে ইট উইল রিডিউস, ইট ক্যান বি গিভেন। তো এই 2টা স্ট্রেন্থে কিন্তু আছে, এই 50-50 অ্যান্ড 30-70। আমরা যদি এটা ইউজ করতে পারি অনেক সময় যে এ ধরনের রোগী যাদের পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইফতারের সময় হাই রেশিওটা ইউজ করব, সেহরির সময় লো রেশিওটা ইউজ করব। এইটা আমাদের গ্লাইসেমিক কন্ট্রোলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পিপিজি পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া ইট ইজ এ ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোক। মানে বলা হয় যে একটা পেশেন্ট আপনি দেখলেন HbA1c কন্ট্রোলে আছে, কিন্তু 2টা রোগী, একজনের HbA1c কন্ট্রোলে আছে, পিপিজিটা ভালো, আরেকজন HbA1c কন্ট্রোলে আছে কিন্তু পোস্টপ্রান্ডিয়াল অর্থাৎ খাওয়ার পরে 2 ঘন্টা পরের গ্লুকোজ লেভেলটা অনেক একটু বেশি। এই 2 জনের মধ্যে রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ কমপ্লিকেশন ইজ মোর উইথ দ্য হায়ার পিপিজি। সো পিপিজিকে আমাদের কন্ট্রোল করতে হবে, সেক্ষেত্রে আমরা হাই ডোজ বা হাই রেশিও প্রিমিক্স ইনসুলিন ইউজ করতে পারি। তো এইটা মোটামুটি আমাদের অলমোস্ট আজকের প্রেজেন্টেশন। আমরা এট দ্য এন্ড অফ দ্য প্রেজেন্টেশন আমাদের আজকের আলোচনা ছিল রিগার্ডিং আমাদের ইনসুলিন ম্যানেজমেন্ট ইন ডায়াবেটিস। তা আমি যদি একটু সামারি করি তাহলে আমরা যেটা বলবো, একটু লাইটটা দিয়ে দাও, যে ইনসুলিন ইজ এ ডে টু ডে ফর ডায়াবেটিস ম্যানেজমেন্ট। আমাদের ইনসুলিন ব্যবহার করতেই হয় এবং ইনসুলিনের ক্ষেত্রে এখন একই সাথে যেমন আমাদের হিউম্যান ইনসুলিন আছে, সাথে ইনসুলিন অ্যানালগ রয়েছে। ইনসুলিন অ্যানালগগুলা ইজ মোর সুপিরিয়র, কারণ এটার ক্ষেত্রে আমাদের রিস্ক অফ কমপ্লিকেশনগুলো অনেক কম এবং ইউজিং এর ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি। যেখানে আমাদের হিউম্যান ইনসুলিনগুলো ইউজ করতে হয় ইউজুয়ালি হাফ অ্যান আওয়ার বিফোর মিল,
সেক্ষেত্রে আমাদের প্রিমিক্স অ্যানালগগুলোকে আমরা ইভেন জাস্ট ডিউরিং ইনটেক অফ মিল, ইভেন আফটার মিল আমরা নিতে পারি। এবং প্রিমিক্স অ্যানালগগুলোকে ওয়ান্স ডেইলি, টুয়াইস ডেইলি, 3 টাইমস ডেইলি পর্যন্ত ইউজ করা যায়। এখানে রিস্ক অফ হাইপোগ্লাইসিমিয়া ইজ মিনিমাল। সো ডিউরিং রমাদান যেহেতু আমাদের কমপ্লিকেশনস অনেক বেশি আসতে পারে রোগীদের, আমরা অবশ্যই চেষ্টা করব যার যার রোগী আছে, ডায়াবেটিসের রোগী যারা দেখছি, যারা ডায়াবেটিক পেশেন্ট নিয়ে কাজ করি, তারা যেন রমজানের আগে অবশ্যই তাদের একটা ফলো আপ করি এবং ফলো আপ করে ডোজটাকে অ্যাডজাস্ট করে ঠিক করে দিতে পারি, যাতে আমার পেশেন্ট ডায়াবেটিসের রমজানের সময় তিনি সবগুলা রোজাও করতে পারেন এবং কোনো জটিলতাও না হয়। তাহলে আমরা কি, আমরা যে তার এই রমজানটাকে ভালো হওয়ার জন্য, তাই তিনি ভালোভাবে রোজা রাখতে পারলেন, এটার জন্য আল্লাহ আমাদেরকেও একটা উত্তম বিনিময় দিবে না বলেন? ইনশাআল্লাহ আমাদেরকে দিবে। তো আমাদের নিয়ত যদি ভালো থাকে যে আমরা আমাদের রোগীদের জন্য ভালো কাজ করব, এটার বিনিময় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় দিবে, আখিরাতে দিবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ ফর দিস নাইস প্রেজেন্টেশন। আমার প্রশ্নটা ছিল মূলত আপনার লাস্ট স্লাইডটা নিয়ে, যে আমরা যদি হাই রিস্ক হাই রেশিও ইনসুলিন এবং লো রেশিও ইনসুলিন যদি কম্বাইন্ডলি ইউজ করি, সেক্ষেত্রে অনেক সময় পেশেন্টের পারসেপশনে অনেক সময় কনফিউশন হয়ে যায় যে আমি দুইটা কেন ইউজ করবো, একটা করলে চলে তো। তো সেক্ষেত্রে কি আমরা যদি সাপোজ আমরা হাই রেশিও ইনসুলিন দিচ্ছি কিন্তু আমরা ডোজটাকে কমাই দিলাম, এরকম করে কি করা যায়? হ্যাঁ, সেটাও করা যায়। আসলে তো এটা একটা সিলেক্টিভ গ্রুপের পেশেন্টের জন্য, ইট ইজ নট এ কমন প্র্যাকটিস। আমাদের প্র্যাকটিস থাকবে একটা সিঙ্গেল ইনসুলিনের জন্য। এটা হচ্ছে খুব স্পেসিফিক গ্রুপের কিছু মানুষ যাদের পোস্টপ্রান্ডিয়াল অনেক বেশি থাকছে, আবার দেখা যাচ্ছে যে এদিকে সকালে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাচ্ছে। আমি যে মানে এই রেজিমেন্ট যেটা হাই রেশিও, এটা কিন্তু তার হাইপোগ্লাইসিমিয়া করে দিতে পারে যদি সেহরির সময় আমরা ইউজ করি। সেই ক্ষেত্রে এইটা ওই স্পেসিফিক গ্রুপের কিছু পেশেন্ট যাদের ইফতারের পর মানে গ্লুকোজ টলারেন্স তাদের খুব ডিফিকাল্ট, এই ধরনের গ্রুপের ক্ষেত্রে আমরা এইটা সাজেস্ট করতে পারি যে আপনি ইফতারের সময় হাই রেশিওটা নেন আর সেহরির সময় লো রেশিওটা নেন। বাট ইট ইজ এ সিলেক্টিভ গ্রুপ, নট ফর কমন। 50-50 is the high ratio. জি স্যার, 30-70 is the commonest regimen, but 50-50 also present. বাস্তবতা হলো যে যেসব পেশেন্ট আসে গ্রাম থেকে, তারা তাদের মেশিনও নেই টেস্ট করো, তারা মানে কোনো চিন্তাও নাই, একটা ক্রাইসিস নিয়ে হাজির। হ্যাঁ, আইদার হাইপো আর হাইপার, যেটাই হোক, এটা মানে একবার কোন ডাক্তার বলে দিয়েছে ইনসুলিন না, নিতেই থাকে। হাইপো নিয়ে একটা ক্রাইসিস নিয়ে চলে আসে। দিস ইজ দ্য রিয়েল। ডেফিনেটলি স্যার, মানে এখন কথা হলো যে আমাদের মেডিসিন শুড বি প্র্যাকটিসড অ্যাকর্ডিং টু আওয়ার ওন এরিয়া, ওন পপুলেশন। ডেফিনেটলি আমাদের লার্নিং শুড বি ইন্টারন্যাশনাল, বাট প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ন্যাশনাল পলিসি, পপুলেশন সবকিছুকে মাথায় রেখেই কনসিডার করতে হবে। আমি একজন গরিব মানুষ, তাকে যদি নোভোমিক্স প্রেসক্রাইব করে দিই, তাহলে তিনি হয়তো এটা কিনতেই পারবেন না। আবার আমার পেশেন্টের মধ্যে স্যার কুড়িগ্রামের বড় ব্যবসায়ীরাও আছেন, লার্নেড অফিসাররা আছেন, কুড়িগ্রামের মেয়র সাহেব, এমপি সাহেবও আছেন। তো ফলে পেশেন্ট টু পেশেন্ট উই মে হ্যাভ টু ডিসাইড হুইচ শুড বি বেটার রেজিমেন্ট ফর দিস পেশেন্ট। আমার একজন পেশেন্ট হয়তো একটা জিনিস মানে অ্যাভেল করতে পারবে, তার জন্য এটা বেটার, আরেকজন পারছে না, তার জন্য দেয়ার ইজ এ সেফার অল্টারনেটিভ। যে সেহরির মানে আগে যদি আমরা ইনসুলিনটা দেই, সারাদিন ফাস্টিং থাকে, এখানে বেশি চান্স হলো। জি স্যার, বলছো এটা যে হাইপোগ্লাইসেমিয়া, এই জন্য আমাদের ওখানে ডোজটা কমায় দিতে হবে, ডোজটা হাফ করতে হবে এবং রোগীকে কিছু সাজেস্ট করতে হবে যে সেহরির সময় সে যেন একটু ভালোভাবে খায় এবং সেহরির একদম শেষ পর্যায়ে যেন যতটুকু সম্ভব শেষের দিকে সে খাবারটা গ্রহণ করে, এটা রোগীকে সাজেস্ট করতে হবে। আরো কিছু কমন পারসেপশন আছে, যেমন ইনসুলিন নিলে রোজা ভেঙে যায়, তাহলে এটা একটা রং পারসেপশন। বা এই যে ব্লাড সুগার চেক করলে রোজা ভেঙে যায়, আসলে রোজা রেখেও কিন্তু ব্লাড সুগার চেক করা যায়, এটা রোজা ভাঙে না। এটার ব্যাপারে আন্তর্জাতিক ফতোয়া আছে মুফতিদের, সমস্যা নেই। আমরা যারা আমার যেমন 10 এর মধ্যেই থাকে, পোস্টপ্রান্ডিয়াল আর ফাস্টিং টেস্ট 10 এর মধ্যেই থাকে, তো আমি একটা খাচ্ছি, তো এই আমার ইয়েটা কি হবে? A1C ডোজিং কি হবে? না, HbA1c গত 3 মাস আগে করলাম, সেপ্টেম্বরে দেখা গেল 5.1, আবার ফাস্টিং দেখা গেল ফাস্টিং 7। না, আপনি যদি স্যার ওরাল হাইপোগ্লাইসেমিকে থাকেন, ওরাল হাইপোগ্লাইসেমিক চেঞ্জ করার দরকার নাই, তবে এতটুকু যে সালফোনাইল ইউরিয়াগুলো ইফতারের সময় খেতে হবে। সালফোনাইল আমরা যেটা সকালে দেই, এই সালফোনাইল তাকে ইফতারের সময় নিতে হবে, এটা সাহরিতে নেওয়া যাবে না। হ্যাঁ, টাইমটা চেঞ্জ করতে হবে, টাইমটা চেঞ্জ করতে হবে ডেফিনেটলি।
এইসব মানে অনেক ঝামেলা। আচ্ছা ধন্যবাদ মাইনুদ্দিন ভাই। একটা প্রশ্ন হলো ওই যে কিছু কিছু ইনসুলিন বা ইনসুলিনের মতো কিছু ড্রাগস যেমন টার্জাপিটাইড ওটা উইকলি যেগুলো দিতে বলতেছে এগুলোর কি অবস্থা? আর ইফতারিতে যে ডায়াবেটিক রোগীরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খাবারের আয়োজন হয় নরমালি দেখা যায় বেশিরভাগ ইফতার পার্টিতে বা খাবার টেবিলে, ওই ক্ষেত্রে কি ধরনের ডায়েট হওয়া উচিত? আর এই উইকি জেড বাই যে উইকলি যে ইয়াগুলো আসছে ওষুধগুলো এগুলোর ব্যাপারে কোনো হ্যাঁ, একটা হচ্ছে যে আমাদের যে উইকলি যে অ্যান্টি ডায়াবেটিক গুলা রয়েছে, উইকলি অ্যান্টি ডায়াবেটিক গুলার ক্ষেত্রে কিন্তু বলা আছে যে ইট ডু নট কজ হাইপোগ্লাইসেমিয়া, সুতরাং উই ক্যান ইউজ ইট সেফলি ইন দ্য ডিউরিং রমাদান। আরেকটা হলো যে আমাদের যে ডায়াবেটিসের মিল কি হবে, ডায়াবেটিসের মিলটা কিন্তু আমাদের যে ডায়াবেটিসের বই আছে এই বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে যে রমজানে ইফতারে তিনি কি খাবেন, 1400 ক্যালোরি হলে তিনি কি খাবেন, 1600 ক্যালোরি, উনি জাস্ট বইটা ফলো করলে এখানে পেয়ে যাবেন। ক্লিন কাট কথা হলো যে রোজার সময় ওনাকে ইয়ে করতে হবে, যেটা হলো যে সুগার জাতীয় খাবার আমরা যেটা খাই শরবত অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, ফ্রুটসের মধ্যে একদম রসালো ফল যেগুলা বেদানা, মালটা, আঙ্গুর এগুলো অ্যাভয়েড করতে হবে। এইটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ না হলে হাইপারগ্লাইসেমিয়া হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আরেকটা বিষয় হলো যে মানে যতই বলি লোভ তো এই যে রসনা, হ্যাঁ ইফতারির যে সরঞ্জাম থাকে এটা তো খেতে ইচ্ছে করেই, এটা কি করবো? আপনার টেবিলটা যেমন টেবিল আলাদা রাখতে হবে। আপনি খাবেন তো কন্ট্রোল রাখতে হবে। যেমন এই যে বুন্দি, এই যে এটা দেখেন ডায়েট ইন রমাদান, যদি 1400 ক্যালোরি হয় 1600 ক্যালোরি কি খাবেন ইফতারে, হ্যাঁ দেওয়া আছে। কিন্তু এই জিনিসটা আমরা যদি রোগীদেরকে সাজেস্ট করি, হ্যাঁ তারা এটা মেনটেন করতে পারে। ভেরি ডিফিকাল্ট টু প্র্যাকটিস। হ্যাঁ ডেফিনেটলি স্যার, এটা আসলে আমরা কতটুকু আমাদের রোগীদেরকে কাউন্সেলিং করতে পারছি, রোগী কতটুকু অ্যাডিকুয়েট, নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন, এই সবকিছুর উপরেই কিন্তু ডিপেন্ড করবে। খাওয়া যাবে যে কোনো একটা। হ্যাঁ ওই যে এই যে দেখেন স্যার, টক ফল খেতে পারেন, শশা, ক্ষীরা, আমড়া, কচি পেয়ারা, ডাবের পানি, লেবুর পানি, চিনি ছাড়া অন্য টক ফল ইচ্ছা মতো খেতে পারে। মিষ্টি ফল অল্প একটু খাইতে পারেন, হয়তো একটা আপেল খাইলেন বা একটা কলা খাইলেন। স্যার ফ্রুক্টোজ ভেঙে গ্লুকোজ হতে হতে একটু সময় লাগবে। এই সময় যদি কেউ হাঁটে বা এক্সারসাইজ করে সেক্ষেত্রেও কি ফ্রুট খাওয়া যাবে না? স্যার হ্যাঁ, ইফতারের রমজানের ক্ষেত্রে যেটা বলা হয় যে আমাদের এক্সারসাইজ টাইমটা একটু চেঞ্জ করতে হবে এবং আমাদের এক্সারসাইজের ওয়েটটাও একটু কমায় নিতে হবে। কারণ যারা তারাবি পড়ছেন তারা 2-2.5 ঘন্টা দাঁড়ায় নামাজ পড়ছেন, এটা তাদের একটা ভালো এক্সারসাইজ হিসেবে কাজ করে। আর যদি এক্সারসাইজ করতেও চান ওনারা হয় চেষ্টা করবেন, যারা তারাবি পড়েন তারা তারাবির পরে আধা ঘন্টা বা 40 মিনিট হাঁটবে। কারণ এমনিতেই তো ভরা পেটে মানুষ হাঁটতে পারেন না, ভরা পেটে তার তো রেস্ট নেওয়ার কথা, ভরা পেটে হাঁটা শরীরের জন্য ক্ষতিকর। তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো আপনি তারাবি পরে 40 মিনিট বা 30 মিনিট একটু হেঁটে তারপরে বাসায় আসবেন। আমার একটা প্রশ্ন আছে, এইটা আসলে প্রশ্নটা মেডিকেল না, প্রশ্নটা হচ্ছে যে আমরা যেহেতু বেশিরভাগ রোগীরাই অ্যানালগ দিতে পারে না পয়সার জন্য, হিউম্যান নেয়, তো রমজান মাসে আমি মাঝে মধ্যে রোগীদের বলি যে আপনি ইফতারির 20 মিনিট 25 মিনিট আগে ইনসুলিনটা নেবেন, তারপর ইফতার করবেন। এখানে ভুল বলি কিনা বা এটা আমি ম্যানেজ করবো কেমন, রোগী বোঝাবো কিভাবে? আচ্ছা এটা নিয়ে স্যার, এইটা হলো যে প্রথম কথা যে ইফতারের আগে যদি সে ইনসুলিন নেয়ও এটাতে তার হাইপোগ্লাইসেমিয়া হবে না। আর ইভেন কেউ যদি ইফতারের সময়ও নেয়, আসলে ইফতারের সময় আমরা কিন্তু অনেক কিছু খাই না, আমরা কিন্তু ইউজুয়ালি নামাজের পরেও খাই। তো একজন একটু ওই সময় যদি সামান্য মুড়ি খায় বা একটু হয়তো একটা পেয়ারা খাইলো বা একটু পেঁপে খাইলো 2-1 পিস, তারপর নামাজের পরে উনি ইফতারটা করলেন, তাহলে কিন্তু আমাদের রোগীদের একটা সাইকোলজি আছে, তারা ইফতারের আগে কিছু নিতে চান না। আচ্ছা, আবার ধরেন বাই চান্স নিয়ে তার ইফতার করতে দেরি হলো, হাইপোগ্লাইসেমিয়ার একটা রিস্ক রোগী যদি বেশি আগে নিয়ে নেয় এটা হতে পারে। এই জন্য এটা আমরা বলতে পারি যে আপনি হয়তো আজান দিল, মুখে পানি দিয়ে ওই সময় ইনসুলিনটা নিলেন, একটু ফল টল খাইলেন, নামাজের পরে আপনি আপনার মেইন মিলটা নিলেন। এইটা আমার মনে হয় যে এটা একটা সেফার অ্যাপ্রোচ। হ্যাঁ রোগীরা, হ্যাঁ স্যার, মানুষ কিন্তু বইপত্র অনুযায়ী ধর্ম পালনের চেয়ে কালচারাল প্র্যাকটিস অনুযায়ী পালনটা বেশি করে। সে তার বাবাকে যেটা দেখছে, চাচাকে যেটা দেখছে, সে সেটা ফলো করবে। এখন হাদিসে যদি অন্য কথা লেখা থাকে, যারা বিশেষজ্ঞ ওনারা বললেও দেখা যায় যে তারা কিন্তু ওইটার উপরে আসতে চান না। বেশিরভাগ মানুষই এটাই প্র্যাকটিস করে। তো আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করতে পারি নাকি?
আর কারো কোনো মতামত, ওপিনিয়ন বা মন্তব্য যদি থাকে আমাদের আজকের প্রোগ্রামের ব্যাপারে? না, মতামত তো একটু আছে। আব্দুল সালাম, হ্যাঁ। এখানে স্যার আপনি যে অ্যানালগ ইনসুলিনটার কথা বললেন, এটা আফটার গিভিং দ্য ফার্স্ট ডোজ হাউ লং দ্য কন্টেনার উইল বি রিমেইন নরমাল, কতদিন পর্যন্ত এটা ভালো থাকবে? একবার ওপেন করলো, একবার নিল। আচ্ছা, ইনসুলিন বা অ্যানালগের ক্ষেত্রে জেনারেলি যেটা বলা হয়, হ্যাঁ হ্যাঁ, মানে জেনারেলি যেটা বলা হয় যে ইনসুলিন ইফ ইট ইজ পসিবল, রোগীর বাসায় যদি ফ্রিজ থাকে নর্মাল টেম্পারেচারের ফ্রিজ, তাহলে তিনি সেটা নর্মাল টেম্পারেচারেই রাখবেন এবং মানে যত দ্রুত সম্ভব নিয়ে আবার নর্মালে রেখে দেবেন। এখন আমার যেই রোগীরা নর্মালে রাখতে পারছেন না তাদের জন্য সাজেশন হচ্ছে তারা ঘরের একটা ঠান্ডা জায়গায় রাখবে। রোগীরা অনেক সময় পানিতে ডুবায় রাখে, তো পানিতে ডুবায় রাখা জরুরি না, যে কোনো একটা অন্ধকার স্পেসে তিনি এটা ড্রয়ারের মধ্যে রেখে দিতে পারেন। তবে যাদের ফ্রিজিং পদ্ধতি বা টেম্পারেচার মেনটেনটা সঠিক হয় না তারা অবশ্যই 1 মাসের পরে এটা ব্যবহার করবেন না। 1 মাসে হচ্ছে কাট অফটা। আর যদি তিনি ফ্রিজিং অপটিমাম মেনটেন করতে পারেন, ধরো এখন কোনো রোগী আছে, আমি হয়তো তাকে 12 বা 14 ইউনিট করে লং অ্যাক্টিং একটা ইনসুলিন দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু তার দেখা যাবে যে 1 মাসের পরেও ইনসুলিনটা থেকে যাবে। তিনি যদি এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে মেনটেন করেন, হি ক্যান কিপ ইট অ্যান্ড ইউজ ইট। তাহলে উইদাউট ফ্রিজ 1 মাস। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আসসালামু আলাইকুম। নব নর্ডিক এবং